আহমাদ মুসা যখন তাহাজ্জুদের অষ্টম রাকাত পড়ছে তখন তার ঘড়ি বিপ বিপ সিগন্যাল দিয়ে উঠল। নামাজ শেষ করে হাত ঘড়ির স্ক্রিনের দিকে তাকালো সে। শব্দ শুনে সে নিশ্চিত হয়েছে সর্দার আস্তি আওয়াতের বাড়ির চত্বর পেতে রাখা আসা চিপস ট্রান্সমিটারই তাকে সিগন্যাল দিয়েছে। দেখল সে ঠিক তার ট্রান্সমিটার চিপসের সিগন্যাল। তার অনুমান সত্য প্রমাণিত হয়েছে। এইমাত্র আস্তি আওয়াতের বাড়িতে গ্যাস বোমার আক্রমণ হয়েছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে পরপর 3টি গ্যাস বোমা পড়েছে। মনিটর বিস্ফোরিত গ্যাস বোমার সাউন্ড এবং গ্যাসীয় কণার বিস্তার গতিবেগ নিখুঁতভাবে রিলে করেছে। এই গতিবেগের রেট অতি বিষাক্ত গ্যাসীয় কণার গতিবেগের সাথে হুবহু মিলে যায়। সে চেয়ে দেখল সকলেরই নামাজ প্রায় শেষ। বসে বসে কেউ কোরআন পড়ছে, কেউ তসবিহ জপছে, কেউ কেউ আবার গল্প করছে। আহমাদ মুসা উঠে আস্তি আওয়াতের কাছে গিয়ে বসল। বলল, জনাব, আমার অনুমান সত্য প্রমাণ হয়েছে। আপনার বাড়িতে এইমাত্র জীবন সংহারী বিষাক্ত গ্যাস বোমা ফেলা হয়েছে। জীবন সংহারী বিষাক্ত গ্যাস বোমা? তার মানে আমাদের সকলকে হত্যার জন্য এটা করা হয়েছে? আমরা থাকলে সবাই মরে যেতাম। ইন্না লিল্লাহ, বলল সর্দার আস্তি আওয়াত। কথা শেষ করে সে সকলের দিকে তাকিয়ে উচ্চকণ্ঠে বলল, ভাই সব, এইমাত্র আমার বাড়িতে জীবন সংহারী বিষাক্ত গ্যাস বোমার আক্রমণ করা হয়েছে। আসুন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা বাড়ি থেকে সরে আসতে পেরেছিলাম। সকলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সর্দারের কাছে ছুটে এলো। সে বল এলো, ইভা নারিনও এলো। প্রায় একযোগে সবাই বলে উঠল, কি করে জানা গেল আর কি ঘটেছে সেখানে? আস্তে আওয়াত তাকালো আহমাদ মুসার দিকে। আমি ওকে খবর দিয়েছি, আমার কাছে ওখান থেকে একটা সংকেত এসেছে। ওখানে আহমাদ মুসার কথার মাঝখানে শেপল বলে উঠল, আপনি আমাদের সাথে এখানেই ছিলেন, কিভাবে সংকেত আসতে পারে? আহমাদ মুসা একটু দ্বিধা করল, তারপর বলল, আমার রিস্ট ওয়াচে ওখান থেকে সংকেত এসেছে। আমি ওখানে একটা ট্রান্সমিটার চিপস রেখে এসেছিলাম। রিস্ট ওয়াচে সংকেত কি বলেছে? শেপলি আবার বলল, এটুকুই জানা গেছে 3টি বিষাক্ত বোমা ফেলা হয়েছে সর্দার সাহেবের বাড়িতে। সিগন্যাল থেকে প্রমাণ হয়েছে ওগুলো জীবন সংহারী, বলল আহমাদ মুসা। ক্ষতি সম্পর্কে তো কিছু জানা যায়নি, ইরদেলান বলল। পশু পাখির মতো জীবন্ত ওখানে যা কিছু আছে, বলল আহমাদ মুসা। বাড়ির পেছনে ভেড়ার পালের একটা খামার আছে আমাদের, ইরদেলান বলল। সরি, এ বিষয়টা তো আমি জানতাম না, বলল আহমাদ মুসা। আমরা কি যেতে পারি এখন বাড়িতে? শেপল বলল। এখন যেতে কোনো অসুবিধে নেই, কিন্তু যাওয়া যাবে না। বোমা নিক্ষেপকারীরাই সম্ভবত এখন আবার তোমাদের বাড়িতে তাদের বোমার সাফল্য দেখতে এবং আমাদের লাশ নিয়ে যেতে আসতে পারে। বলে আহমাদ মুসা তাকালো ইভা নারিনের দিকে। বলল, মিস নারিন, আপনি শেপলদের কয়েকজনকে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে দেখতে পারেন কি ঘটেছে। আর আমি বাড়ির সামনের রাস্তার দিকে যাচ্ছি, দেখা যাক ওদের কাউকে যদি পাওয়া যায়। আমার সাথে যাবে এরদেলান? বাড়ির পেছন দিক দিয়ে আমরা সবাই তো একসাথে যেতে পারি, বলল আস্তি আওয়াত। যেতে পারেন, বলল আহমাদ মুসা। তাকালো আহমাদ মুসা ইভা নারিনের দিকে। বলল, মিস নারিন, সামনের দিক থেকে সংকেত না পাওয়া পর্যন্ত আপনারা বাড়ির পেছনে অপেক্ষা করবেন। কারণ ওরা তো অন্যভাবে সর্দার সাহেবের বাড়িতে আসতে পারে, মানে খোঁজ নিতে পারে, বলল ইভা নারিন। যাদের কাছ থেকে খোঁজ নেবার তাদের সুযোগ ছিল, তাদের সবার মোবাইল তো বাড়িতে রেখে আসা হয়েছে। আমার সন্দেহ সত্য হলে তিনি তো ইতোমধ্যে টেলিফোন অবশ্যই করেছেন। কারো টেলিফোন থেকে রেসপন্স না পেয়ে তিনি নিশ্চয় মনে করছেন তারা সবাই মারা পড়েছে সেটা চোখে দেখে নিশ্চিত হবার জন্যে অবশ্যই তারা আসবেন। তাছাড়া আমার আপনার লাশ তাদের প্রয়োজন, বলল আহমাদ মুসা। ঠিক বলেছেন, আমাদের মিশন তো কি ঘটেছে তা দেখা, কিন্তু আপনার মিশন? ইভা নারিন বলল। সত্যি এখনো তা ঠিক করিনি, অবস্থা বুঝিয়ে ব্যবস্থা। তবে ওদের 2-1জনকে আটক করা খুবই দরকার, বলল আহমাদ মুসা। কথা শেষ করে আহমাদ মুসা বলল, দেরি হয়ে যাচ্ছে, আর কোনো কথা নয়, সবাইকে ফি আমানিল্লাহ, সবাইকে সালাম। আহমাদ মুসা ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করল, তার পেছনে এরদেলান। ইভা নারিনও উঠে দাঁড়াল। দিভিনের উত্তরে আলা নামের একটা টিলা। টিলাটা 3 দিক থেকে উঠে আসা গাছে ঢাকা। টিলাটার মজার একটা বৈশিষ্ট্য আছে,
40-50 ফুট উঁচু টিলা শীর্ষের নিচে বিরাট একটা সমতল চত্বর। এই চত্বর থেকে শীর্ষদেশটা অনেকটা দেয়ালের মতো উপরে উঠে গেছে। বিরাট সমতলটাই একটা মাত্র বাড়ি। টিলাতে আর কোনো বাড়ি নেই। টিলার একমাত্র এ বাড়ির মালিক মোহাম্মদ বেহেজ, ত্রিফা বেফরিন তার স্ত্রী। টিলার দেয়ালটির মাথায় গাছের আড়ালে বসে আছে 3 জন লোক। তাদের সামনে কম্পিউটারাইজড একটা ছোট লাঞ্চার, অনেকটাই মেশিন গানের মতো। 3 জনের একজন ঘড়ি দেখে বলল, পয়জন বোমার কাজ তো শেষ। লোভেন, তুমি ত্রিফা ম্যাডামকে ওখানকার খবর নিতে বলো। তাকে বলো 3টি ফায়ারই আমাদের ওকে হয়েছে। কম্পিউটার স্ক্রিনের ছবিতে দেখা গেছে ওগুলো ঠিক ঠিক জায়গায় পড়েছে। লোভেন নামের লোকটি মোবাইল বের করে কল করল ত্রিফা ম্যাডামকে এবং বলল তাকে খবর নেয়ার জন্যে। ও প্রান্ত থেকে ত্রিফা ম্যাডামের উচ্ছ্বসিত কণ্ঠ শোনা গেল। বলল, ধন্যবাদ, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি, জানাচ্ছি তোমাদের। লোভেনের কল অফ হয়ে গেল। মোবাইল পকেটে রেখে লোভেন বলল, শয়তান ও শয়তানি দুজন ওখানে ঠিক আছে তো? ত্রিফা ম্যাডাম আজ রাতে যখন খবর নিয়েছেন তখন ওই দুজন সবাই ঘুমাতে যাচ্ছিল, অতএব তারা আছে, বলল প্রথম কথা বলা লোকটা। 2 শয়তানকে যদি জ্যান্ত ধরা যেত, তারা আজ সর্দারের বাড়িতে আমাদের ডজন খানেক লোককে মারল। রাফায়েল স্যার, আপনার কাছেই তো শুনলাম পুরুষ শয়তানটার হাতে এর আগেও আমাদের অনেক লোক মারা গেছে। তৃতীয় জন বলল, সর্দার গোছের রাফায়েলকে লক্ষ্য করে। রুবেন, বলেছি না যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তাকে হত্যা করতে হবে। তাকে ধরা, মেরে ফেলার আগের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের লোক ক্ষয় হয়েছে প্রচুর। একজন শীর্ষ মহিলা গোয়েন্দা অফিসার আমাদের সদস্য তাকে মারতে গিয়ে তারই পক্ষে চলে গেছে, বলল রাফায়েল। লোকটি কি স্যার? দ্বিতীয় ব্যক্তি লোভেন বলল। সেটা আমাকে জানানো হয়নি, তবে সাংঘাতিক কেউ হবে। গোটা দুনিয়ার আন্ডারওয়ার্ল্ড তার বিরুদ্ধে একমত, বলল রাফায়েল। তাকে মারতে পারলে তার লাশেরই দাম হবে $1 বিলিয়ন, বলল রাফায়েল। কিছু বলতে যাচ্ছিল লোভেন, তখন বেজে উঠল রাফায়েলের মোবাইল। কল অন করেই বলল সে, ম্যাডাম ত্রিফা, আমি রাফায়েল, বলুন ওদিকের কি খবর? মিস্টার রাফায়েল, ওদিকের সব মোবাইলে তো নীরব। আহমেদ নেবেজ, সর্দারের ছেলে এদেলান, মেয়ে শেপল, সকলের মোবাইল নীরব। শেষে সর্দার আস্তি আওয়াতকেও ফোন করেছিলাম, তারও টেলিফোন রেসপন্স করেনি। এরকমটা হতেই পারে না। বিশেষ করে নামাজের জন্যে সবাই একসময় উঠে যায়। তাদের সকলের মোবাইল নীরব থাকার অর্থ একটাই, তারা কেউ বেঁচে নেই। থ্যাংক যিশু, থ্যাংক মেরি। আপনার কথা সত্য হোক। নিশ্চিত হওয়ার জন্য বিষয়টা যাচাই হওয়া দরকার। এই টিলার নিচে আমাদের একটা টিম প্রস্তুত রয়েছে, তাদেরকে আমি পাঠাচ্ছি, বলল রাফায়েল। ওরা কয়জন? ত্রিফা বেফরিন বলল। 7 জন, বলল রাফায়েল। খুবই সাবধানে যেতে হবে, কোনোভাবেই ধরা পড়া যাবে না, ত্রিফা বলল। আমাদের লোকদের এটা বলার দরকার নেই ম্যাডাম, আর এদেরকে পাঠানো হয়েছে সেন্ট্রাল কমান্ড ইউনিট থেকে। সেরা কমান্ডোদেরই ওরা পাঠিয়েছে, বলল রাফায়েল। আমি মহান সেন্ট স্যামভেলের কাছে শুনেছি এ লোকটা অপ্রতিরোধ্য। আমাদের অপারেশন কমান্ডার গ্যাসিক লেভন সর্বাত্মক চেষ্টা করেও লোকটার সাথে এটে উঠতে পারেননি। তার ভাই একজন জেনারেল, সে তো মারাই গেছে তার হাতে, ত্রিফা বলল। আমরা ওদের একটা বিষয়ে কনফার্ম হতে চাই, ওখানে নিশ্চয় কেউ বেঁচে নেই, তবু তারা অবশ্যই শতভাগ সাবধান থাকবে, বলল রাফায়েল। ওকে, খ্রিস্ট আমাদের সফল করুন, ত্রিফা বলল। ওপার থেকে কল অফ হয়ে গেল। রাফায়েলও কল অফ করে নতুন কল করল টিলার গোড়ায় অপেক্ষমান তাদের 7 সদস্যের টিমের সাথে। টিমের নেতা সার্জে গ্যারিককে ত্রিফার সাথে যা কথা হয়েছে সেই মতো নির্দেশ দিয়ে বলল, চোখ কান খোলা রাখবে সবসময়, শত্রু কোনো সুযোগ যাতে না পায়। স্পটে সবাইকে যদি মৃত পাও, আমাদের টার্গেট 2 জনকে নিয়ে আসবে। মনে রাখবে তাদের জীবিত অবস্থার মতোই তারা এখনো মূল্যবান। কল অফ করে ফোন পকেটে রাখল রাফায়েল। ভয়ের কি কিছু আছে? ওরা তো সবাই মৃত, লোভেল বলল। ভয়ের কিছু নেই, কিন্তু সাবধান হওয়ার মধ্যে তো কোনো ক্ষতি নেই, বলল রাফায়েল। ম্যাডাম ত্রিফা খোঁজ নেবার জন্য যেতে পারতেন। উনি টেলিফোন করে কারো কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে গেছেন, এটা খুবই স্বাভাবিক হতো, লোভেন বলল। বুদ্ধির ঢেঁকি তো তোমার। প্রশ্ন উঠত অসুস্থ ত্রিফা বেফরিন ঘুমানোর কথা।
রাতের ওই সময় নেবার জন্যে কেন টেলিফোন করেছিলেন? অসুস্থ অবস্থায় খোঁজ নিতে যাওয়ার গরজ তার পড়ল কেন? এসব নানা প্রশ্ন উঠত। তাছাড়া ত্রিফা ম্যাডামের কাজ ভিন্ন। আমাদের কোনো কাজে তাকে ইনভলভ করার কোনো সিদ্ধান্ত নেই। ইভান আরিনকে গুলি করা তার ঠিক হয়নি, বড় ধরনের একটা ভুল হয়েছে, এটা তিনিও এখন বুঝেছেন। দিভিনের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে তিনি যে মূল্যবান সাহায্য করেছেন সেটাই তাকে করতে হবে, বলল রাফায়েল। কথা শেষ করে রাফায়েল সবাইকে উদ্দেশ্য করে বলল, এখানে আর কোনো কাজ নেই, চলো আমরাও নিচে যাব। আমরাও এগিয়ে গিয়ে ওদিকের কি অবস্থা দেখি। পাহাড় শীর্ষ থেকে ওরা তিনজন নেমে এলো, দাঁড়ালো এসে ত্রিফা বেফরিনদের বাড়ির বাইরের চত্বরে এসে। চত্বরটি আলোকিত, নিজস্ব জেনারেটরের বিদ্যুতে চলে ত্রিফাদের বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা। এ সুযোগ অন্য কারও নেই। এমনকি দিভিনের প্রধান আস্তি আওয়াতের বাড়িতেও এ ব্যবস্থা নেই। ত্রিফা বেফরিনের নিজস্ব উদ্যোগে এ বিশেষ জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। রাফায়েল চত্বরে দাঁড়াতেই দুতলার একটা জানালা থেকে ত্রিফা বেফরিনের গলা শোনা গেল। বলল, মিস্টার রাফায়েল, আপনারা নিচে যাচ্ছেন? জি হ্যাঁ ম্যাডাম, দেখি ওদিকে কি অবস্থা। রাফায়েল বলল, আপনারা দাঁড়ান, আমি নিচে আসছি, কথা আছে, বলল ত্রিফা বেফরিন। আসুন, আমরা দাঁড়াচ্ছি, রাফায়েল বলল। হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল শিন সেনগারের। অগ্নিকাণ্ডের স্থান থেকে ফিরে আহত মায়ের সেবা শুশ্রূষা করে মাকে ঘুমিয়ে রেখে তারপরে সে শুয়েছিল। ঘুম ভেঙে যাবার কথা নয় এ সময়। শিন সেনগার ভেবেছিল টেনশনের কারণে এটা হয়েছে। মুক্ত বাতাসের জন্যে শিন সেনগার ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। শিন সেনগার মোহাম্মদ বেহেজ এবং ত্রিফা বেফরিনের একমাত্র মেয়ে, খুব আদরের মেয়ে। ইয়ারভেন বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স অনার্সের ছাত্রী, খুব বুদ্ধিমতী। বাইরে বেরিয়ে সে লিভিং রুমে এসে দাঁড়ায়। উদ্দেশ্য, লিভিং রুম পেরিয়ে দক্ষিণের খোলা বারান্দায় গিয়ে দাঁড়াবে। ঠিক এ সময়ই তার মায়ের ঘরে মোবাইল বেজে ওঠে। ঘুরে দাঁড়ায় সে। এত রাতে মায়ের টেলিফোনে কে টেলিফোন করল? নিশ্চয় বাবা। মা তো টেলিফোন ধরতে পারবে না, যদিও মোবাইল হাতের কাছে রয়েছে। তাছাড়া মা তো ওষুধ খেয়ে ঘুমিয়েছে, তার ঘুম ভাঙা ঠিক হবে না। ছুটে যায় সে তার মায়ের ঘরের দিকে। দরজায় পৌঁছতে দেখতে পায় তার মা টেলিফোন ধরেছে এবং কথা বলতে শুরু করেছে। দাঁড়িয়ে পড়ে সে। চলে আসবে কিনা ভাবছিল। এ সময় তার মা কাউকে রাফায়েল বলে সম্বোধন করে। এত রাতে কোন রাফায়েল তার মাকে টেলিফোন করেছে? রাফায়েল তো কোনো মুসলিম নয়। অনিচ্ছা সত্ত্বেও টেলিফোনে মায়ের কথা শুনতে শুরু করে সে। প্রচণ্ড কৌতূহলের কারণে সে সরতে পারছিল না। কে এই রাফায়েল? কেন এত রাতে তার অসুস্থ মাকে টেলিফোন করেছে? কৌতূহল নিয়ে শুনতে গিয়ে কয়েকটি বাক্য শুনতেই আতঙ্কে উদ্বেগে তার মন ছুঁয়ে যায়। সর্দার আস্তি আওয়াত, শেপল এ দেলান আহমাদ নেবেজ বেঁচে নেই, এ কথা বলা হচ্ছে কেন? আর এই কথা তার মা নিশ্চিন্তে নিরুদ্বেগে শুনতে পারছেন কি করে? শিন সেনগারের এই চিন্তার মধ্যে তার মায়ের মোবাইলে কথা বলা আরও এগিয়েছিল। মায়ের একটা কথার প্রতি তার কান আবার আটকে যায়। তার মা বলছিল, খুবই সাবধানে যেতে হবে, কিছুতেই ধরা পড়া যাবে না। তার মা তো কোনো এক অভিযানের কথা বলছেন। সেটা কিসের অভিযান? কাদের ধরা পড়া চলবে না? রাফায়েলরা কে? প্রতিপক্ষকে? আর মা এভাবে রাফায়েলকে সম্বোধন করছে কেন? রাফায়েলদের সাথে কি সম্পর্ক আছে মায়ের? তার মনের প্রশ্ন বাড়ছে, কোনোটারই কোনো উত্তর তার কাছে নেই। এই চিন্তা নিয়ে সে যখন বিব্রত, তখন মোবাইলে তার মায়ের আর একটা কথা তাকে ভীষণভাবে চমকে দিয়েছিল। সে শুনছিল তার মা বলছে, আমি মহান সেন্ট সেমভেলের কাছে শুনেছি এই লোকটা অপ্রতিরোধ্য। আমাদের অপারেশন কমান্ডার গ্যাসিক লেভন সর্বাত্মক চেষ্টা করেও লোকটার সাথে এঁটে উঠতে পারেনি। তার ভাই একজন জেনারেল, সে তো মারাই গেছে তার হাতে। রুদ্ধশ্বাসে সেনগার তার মায়ের এই কথাগুলো শুনছে। নতুন করে এক ঝাঁক প্রশ্ন তার মনের উপর ঝাঁপিয়ে পড়ল। সেন্ট সেমভেলকে? নিশ্চয় খ্রিস্টান কোনো ধর্মনেতা। তার সাথে তার মায়ের কি সম্পর্ক? গ্যাসিক লেভন কিসের অপারেশন কমান্ডার? এদের কথা সেন্ট সেমভেল তার মাকে বলবেন কেন? সেন্ট সেমভেল গ্যাসিক লেভন কোন লোকটাকে এঁটে উঠতে পারেনি? তাদের প্রতিপক্ষ অপ্রতিরোধ্য সেই লোকটাকে। সেন্ট সেমভেল, রাফায়েল সবাই তো খ্রিস্টান। মনে হচ্ছে সাংঘাতিক কোনো কিছুর সাথে জড়িত। এদের সাথে তার মায়ের সম্পর্ক কেন?
উত্তর না জানা এসব সাংঘাতিক প্রশ্নে বিপর্যস্ত সেনগার নিজেকে হারিয়ে ফেলেছিল। এরই মধ্যে মোবাইলে তার মায়ের বিদায়ী কথাটা তার কানে এলো। ওকে, খ্রিস্ট আমাদের সফল করুন। কথাটা তার মাথায় বাজ পড়ার মতো আওয়াজ করে উঠতে যাচ্ছিল। সেনগার মনের সমস্ত শক্তি একত্র করে দুহাতে মুখ চেপে ধরে পায়ের আঙ্গুলে ভর দিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে। মায়ের কাছে তার ধরা পড়া যাবে না। মা তাহলে বিব্রত হবেন, হয়তো ক্ষুব্ধও হতে পারেন। আড়ি পেতে কথা শোনার মধ্যে তার কোনো যুক্তি নেই। শিন সেনগার ছুটে এসে লিভিং রুমের এক অন্ধকার কোণের এক সোফায় ধপ করে বসে পড়ল। তার মা খ্রিস্টের সাফল্য চাইলেন কেন? তার মা খ্রিস্টান? আকস্মিক এক বজ্রপাতে তার জীবনের সব কিছু যেন ধ্বংস হয়ে গেল। নিভে গেল যেন তার জীবনের সব আলো, জ্ঞান বুদ্ধি সব যেন ভোঁতা হয়ে গেল তার। সোফার উপর আচ্ছন্নের মতো পড়ে রইল কিছুক্ষণ। একসময় বিপর্যস্ত বিস্মিত আচ্ছন্ন অবস্থার পাশে রাজ্যের ভয় এসে তার মনে প্রবেশ করল। মা কি দিভিনের বিরুদ্ধে কোনো তৎপরতার সাথে জড়িত? সর্দার আস্তি আওয়াতদের টেলিফোনে সাড়া না পেয়ে মা কি করে বলল তারা কেউ বেঁচে নেই? তাহলে কি তাদের হত্যার কোনো ষড়যন্ত্র হয়েছে, যা তার মা জানত? যাদের সাথে তার মা কথা বলল তারাই কি সে ষড়যন্ত্রকারী? তার মা কি তাদের সাথে সামিল? শিন সেনগারের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। একই ভাবছে সে, কিন্তু তার মা দিভিনের বিরুদ্ধে পক্ষ না হলে সেন্ট সেমভেল রাফায়েলরা আস্তি আওয়াতদের লাশ দেখার জন্যে তার মায়ের সাথে কেন কথা বলল? তার মায়ের কণ্ঠ এ সময় তার চিন্তার ছেদ ঘটাল। তার মা রাফায়েল বলে সম্বোধন করে বললেন, আপনারা নিচে যাচ্ছেন, কয়েক মুহূর্তের বিরতি। তারপর তার মায়ের কণ্ঠ আবার কাউকে দাঁড়াতে বললেন এবং বললেন তিনি নিচে নামছেন। তার মানে তার মা নিচে নামছেন। এটা শোনার সাথে সাথে শিন সেনগার উঠে দাঁড়ায়, ছুটে তার মায়ের ঘরের দিকে। কিন্তু লিভিং রুমের দরজায় গিয়ে দেখল তার মা সিঁড়ি দিয়ে নিচে নামছে। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সে। মাকে ডাকতে গিয়েও থেমে গেল। মা হয়তো বিব্রত হবেন। মাকে সে বিব্রত করতে চায় না। সিদ্ধান্ত নিল গোপনে তার মায়ের পেছনে পেছনে যাবে, আড়ালে দাঁড়িয়ে সে দেখবে কি হচ্ছে। সেনগারের মা ত্রিফা বেফরিন সিঁড়ি দিয়ে সিঁড়িঘর থেকে বেরিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজা সে বন্ধও করল না। সেনগার সতর্ক পায়ে নিঃশব্দে নামল সিঁড়ি দিয়ে, গিয়ে দাঁড়ালো দরজার পাশে দেয়ালের আড়ালে। তিনজন লোক দাঁড়িয়েছিল। তার মা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। গেট থেকে জায়গাটা খুব কাছে, তাদের সব কথাই শোনা যাচ্ছে। তার মা বলছিল, মিস্টার রাফায়েল, আপনারা শুনুন, আজকের মিশন ব্যর্থ হতে দেয়া যাবে না। পয়জন বোমায় যদি তারা মারা গিয়ে থাকে তাহলে বলতে হবে এক ঐতিহাসিক জয় আমাদের হাত দিয়ে হয়েছে। কিন্তু লাশ হাতে পাওয়ার আগে বলা যাবে না জয় আমাদের হয়েছে। লোকটি হাজারো ফাঁদ কেটে বেরিয়ে আসা লোক। আমাদের যে বহুগুণের শক্তিধররা তার সাথে এঁটে উঠতে পারেনি। সুতরাং আমাদের সাবধান হতে হবে। 7 জনের যে দলটিকে পাঠানো হয়েছে ওখানে কি ঘটেছে তা দেখার জন্যে তাদের আপনারা ফলো করুন। তাদের আপনারা নিরাপত্তা দেবেন। তারা কোনো কারণে ব্যর্থ হলে আপনারা ফাইনাল আঘাত হানার জন্য তৈরি থাকবেন। মনে রাখবেন, আজকের মিশন আমাদের সফল করতে হবে। অন্তত ওই লোকটিকে হত্যা করতে হবে। আস্তে আওয়াতরা কোনো ফ্যাক্টর নয়, যখন ইচ্ছা তখন আমরা ওদের শেষ করতে পারি। মায়ের কথা শুনে সিন সেনগারের দুচোখ বিস্ফারিত হয়ে উঠেছে। ভয় উদ্বেগে ঘামতে শুরু করেছে সে। তার মায়ের কি হলো? এসব কি বলছে সে? ত্রিফা বেফরিন থামার সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, রাফায়েল, ম্যাডাম, আপনি লোকটিকে সাংঘাতিক গুরুত্ব দিলেন, একেবারে আকাশস্পর্শী করে তুলেছেন তাকে। আসলে কে সে এটা এখন আমরা জানতে পারিনি। আমাদের তাড়াহুড়া করে পাঠানো হয়েছে হেলিকপ্টারে করে। শুধু বলা হয়েছে এটা ভিভিআইপি মিশন, যে কোনো মূল্যে সফল করতে হবে। ম্যাডাম ত্রিফা তোমাদের সহযোগিতা করবে। উত্তরে আমার কিছু বলার সুযোগই হয়নি। তার নাম শুনতে চান? চমকে উঠবেন না তো? ভয় পাবার মতো নামটা কিন্তু, বলল ত্রিফা বেফরিন। গভীর তার মুখ। ম্যাডাম ত্রিফা বেফরিন, আমি ব্ল্যাক আমেরিকান টাইগারের কমান্ডো নেতা। বিশ্ববিখ্যাত কমান্ডো কলিন কোহেন সহ পৃথিবীর শীর্ষ কমান্ডোদের সাথে আমি কাজ করেছি। দিভিনে কে একজন এসেছে তাকে ভয় করব? রাফায়েল বলল। হাসল ত্রিফা বেফরিন, বলল, ধন্যবাদ রাফায়েল। তার নাম আহমদ মুসা।
সত্যিই চমকে উঠল রাফায়েল। বলল দ্রুত কণ্ঠে, কোন আহমাদ মুসা, যাকে আমরা বিশ্বের ত্রাস বলি? সে অবশ্য নয়। অবশ্যই সেই আহমাদ মুসা। আপনি যাকে ত্রাস বলছেন, দুনিয়ার মজলুমরা তাকে বলে রক্ষক, বলল ত্রিফা বেফরিন। ও গড, বলে বসে পড়ল রাফায়েল। বলল, আপনি ম্যাডাম আমাকে ভয় দেখাচ্ছেন না তো? সে আহমদ মুসা এই অখ্যাত দিভিনে কেন আসবে? শুধু ভয় পাওয়া নয়, একেবারে যে বসে পড়লেন মিস্টার রাফায়েল। উঠুন, সময় বেশি নেই, বলল তিফা বেফরিন। উঠল রাফায়েল, তার মুখ তখনও বিস্ময়ে আচ্ছন্ন। বলল, আপনার ইনফরমেশন ঠিক আছে তো? সত্যিই তিনি আসল আহমদ মুসা? ইনফরমেশনে কোনো ভুল নেই। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব সূত্র কনফার্ম করেছে আহমদ মুসা আর্মেনিয়ায় এসেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের গোয়েন্দা সূত্র জানিয়েছে ওয়াইসি এবং রাবেতার অনুরোধে তিনি দিভিনে এসেছেন, বলল ত্রিফা বেফরিন। ঠিক আছে ম্যাডাম, আর সময় নষ্ট আমরা করছি না, যাই আমরা। আমাদের জন্য একটা বড় সুযোগ হলো আহমদ মুসা আমাদের প্রয়োজন। বোমা থেকে বেঁচেছে বলে মনে হয় না। বাঁচলেও তারা আমাদের এই প্রস্তুতির কথা জানে না। অসতর্ক অবস্থায় তাকে শেষ করতে হবে, রাফায়েল বলল। ঠিক আছে, তবে হাতে সময় কম, আপনারা যান। খ্রিস্ট আপনাদের সাথে আছেন। গুড বাই, বলে ত্রিফা ঘুরে দাঁড়ালো বাড়ির দিকে। রাফায়েলরা তখন হাঁটা শুরু করেছে, নেমে যাচ্ছে তার বাড়ি থেকে। মাকে ঘুরে দাঁড়াতে দেখে শিন সেনগার আড়াল থেকে সিঁড়ির দিকে ছুটল। বিড়ালের মতো নিঃশব্দে এক কোণে দৌড়ে গেল 3 তলায়, একেবারে নিজের ঘরে। মায়ের মুখ থেকে এসব কথা শুনে খুব কষ্ট লাগল তার। যে মা তার সব আস্থা, সব ভালোবাসার কেন্দ্র, সে মা যেন হঠাৎ অনেক দূরে সরে গেল। মা যেন হঠাৎ করে ভয় ও আতঙ্কের বস্তু হয়ে দাঁড়িয়েছে তার কাছে। তার মা কেন তার ধর্ম পরিচয় গোপন রেখেছে? তার মা কবে খ্রিস্টান হল? খ্রিস্টান হওয়ার চেয়ে তার কাছে বড় মনে হচ্ছে দিভিনকে ধ্বংস করা। দিভিনকে যারা ধ্বংস করতে চাচ্ছে তাদের একজন নেতা হয়ে গেলেন কি করে তার মা? এমন হলেন কেন? কি হলো তার? এখন কি করবে সে? কি তার করণীয়? আহমদ মুসাকে হত্যার জন্য ওরা পাগল হয়ে উঠেছে। এই আহমদ মুসাকে বুঝা গেছে খুব বড় কেউ, জগৎচোরা যার নাম। রাফায়েলরা তাকে সাংঘাতিক ভয় করে। মা তাকে বলেছেন মুজলুমদের রক্ষক। ওয়াইসি ও রাবেতার আহ্বানে সে দিভিনে এসেছে আমাদের সাহায্য করার জন্যে। পয়জন বোমায় সে হয়তো মরেই গেছে। বেঁচে থাকলে আজকেই হয়তো তার শেষ রাত। ভাবতে গিয়ে সেনগারের মন হু হু করে কেঁদে উঠল। সে আহমদ মুসাকে জানে না, চেনে না, কিন্তু সে মজলুম মানুষের বন্ধু, দিভিনের বন্ধু। সে তো নিজের কোনো স্বার্থ নিয়ে এখানে আসেনি, এসেছে মানুষের কাজে। সে জানতে পেরেছে তার মহা বিপদের কথা, কিন্তু কিছু করার তো ক্ষমতা তার নেই। জানতে পারাই তার এখন বড় যন্ত্রণা। মনে পড়ল এই দেলানের কথা। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল তার মন। সেও কি বেঁচে নেই? এবার বাদ ভাঙা অশ্রু নেমে এলো তার 2 চোখ দিয়ে। হৃদয়টা তার হাহাকার করে উঠল। সবচেয়ে কাছের যে সে মা এখন তার কাছে নেই। হৃদয়ের মণিকোঠায় যার অধিষ্ঠান সেই থাকল না। শিন সেনগারের চিন্তার জাল ছিন্ন হয়ে গেল মেশিনগান এবং সাব মেশিনগানের এক টানা শব্দে। চমকে উঠে বসল সে। ছুটে বেরিয়ে এলো তার দক্ষিণের বারান্দায়। শব্দ আসছে ইরদেলানের বাড়ির খুব কাছাকাছি জায়গা থেকে। বুক কেঁপে উঠল তার। রাফায়েলদের লোকেরা কি আক্রমণ করল আহমদ মুসা ও আমাদের লোকদের? তাহলে আহমদ মুসারা কি বেঁচে আছে? তাদের সাথে কি সংঘাত, নাকি রাফায়েলরা একতরফা আক্রমণ করছে? প্রায় মিনিট খানেক ধরে মেশিনগান, সাব মেশিনগানের শব্দ থেমে থেমে শোনা গেল। তারপর সব চুপচাপ। চুপচাপ কেন? সব কি শেষ হয়ে গেল? আহমদ মুসা, এই দেলানরা, সর্দার আস্তে আওয়াত্রাকে সবাই শেষ হয়ে গেল? ব্যাকুল হয়ে উঠল শিন সেনগারের হৃদয়। মন জুড়ে নামল রাজ্যের হতাশা। ভেতরটা তার কাঁপছে, শরীরটাও যেন কাঁপছে তার সাথে সাথে। টলতে টলতে ঘরে এসে নিজেকে ছেড়ে দিল বিছানায়। আর সে ভাবতে পারছে না। তার পরিচিত পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে। চারদিকের নিঃসীম আধারে সে যেন একা। অন্ধকারের পুরো চাদর যেন তার অস্তিত্বকে ঢেকে দিয়েছে। তার দোকানে সে দক্ষিণ থেকে আবার গুলির শব্দ ভেসে এলো। একটানা চলল আরও কিছুক্ষণ, হয়তো 1 মিনিট বা তার কম। এ শব্দ শিন সেনগারের হতাশা আরও বাড়িয়ে দিল।
শুয়ে থাকতে পারছিল না সে। উঠে দাঁড়ালো। কিছু তাকে একটা করতেই হবে। কিন্তু কি করবে সে? কৃষ্ণপক্ষের রাত। শেষ রাতের চাঁদটা পাহাড়ের আড়ালে চলে গেছে। রাত কৃষ্ণপক্ষের হলেও আকাশ মেঘ এবং কুয়াশামুক্ত হবার কারণে অন্ধকারটা সেরকম গাঢ় নয়।